অসহ্য অসহ্য। খোকার উল্লাসের বোনকে আমার পুত্রবধূ হিসাবে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। একটা ছোট জাত শিডিউল কাস্টের মেয়ে আমার মন সম্মান নিয়ে চিনিমিনি খেলবে, তা কখনো মেনে নিতে পারবে না এই অঞ্চল প্রধান সাধু সামন্ত। তাই কৌশলের আশ্রয় নিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর এমন ভাবে বের করে দিয়েছি যাতে শুধু আমার সংসারে নয়, দাদার সংসারেও নয়, এমনকি জগৎ সংসারেও ওর জায়গা হবে না। জগৎ সংসারে ওর জায়গা না হলেও পল্লবের হৃদয় সংসার থেকে আখিকে কেউ কেড়ে নিতে পারবে না বাবা। এ কি বললো, তুমি ঘুরে এসেছো? ফিরে না এলে এত বড় জঘন্য চক্রান্ত যে চিরকাল আমার কাছে অজানা থেকে যেত বাবা। চক্রান্ত? কিসের চক্রান্ত? বধূ নির্যাতনে। শহর থেকে ফিরেই জানতে পারলাম আখিকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো। তুমি ঠিকই শুনেছো। কিন্তু কেন, কোন অপরাধে? আর মানে তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ হ্যাঁ, কৈফিয়ত চাইছি বাবা, কৈফিয়ত। আমি জানি আমার এই কৈফিয়তের জবাব তুমি দিতে পারবে না বাবা। তোমরা অত্যাচারে অবহেলিত করে আখিকে বাড়ি থেকে দূর করে দিয়েছো। তুমি ঠিকই শুনেছো। রাহা মিথ্যা বললো। তুমি কি জানো ওই অসভ্য ছোট লোকের মেয়েটা আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, আমার বংশের মুখে চুলকানি মাখিয়েছে। তোমার কথা আমি বিশ্বাস করি না। বললো জন্মের পর থেকে তোমাকে আমি দেখে এসেছি বাবা, আর আমার হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়ে আখিকেও আমি চিনেছি বাবা। বদনাম চুনকালি দেওয়ার মতো মেয়ে সে নয়। এই আখি বাতাসের দোলায় ভাসে, দুঃখের চাগর চুপ পেটে আঁকড়ে রেখে হাসে, সূর্যের প্রখর তাপের মতো অত্যাচারের চাবুক পিঠ পেতে সহ্য করে, তবু নিজেকে ছোট করে পিতৃতুল্য শ্বশুরকে অপমান করবে না বাবা। বাহ, ছোট জাতের মেয়েটা দেখছি মাথাটা তোমার বেশি বিয়ে খেয়ে। না বাবা না, চিবিয়ে চিবিড়ে করা মাথা অন্য কেউ চিবিয়ে খায় না বাবা। বলো, তুমি কি জানো ওই মেয়েটা দুরারোগ্য এডস রোগে আক্রান্ত? ওই একটা গর্ভবতীতা, অতীতা এডস রোগের জীবাণু বহন করে বেড়াচ্ছে। আমি বিশ্বাস করি না। এ আমার কথা নয়, কলকাতার নাম করে ডাক্তারের ল্যাবরেটরির রক্তের রিপোর্ট এইচআইভি পজিটিভ। তবে তোমার কোনো চিন্তা নেই পল্লব, আমি আবার তোমার দিয়ে দেব আমার বন্ধু রজনের একমাত্র কন্যা। একটা ছাগল কতবার কাটবে বাবা? মনে রেখো, এই অঞ্চল প্রধান সাধু সামন্ত অবাধ্য সন্তানকে সাহায্য করতে জানে। সন্তান শাস্তা করার আগে নিজের বিবেকটাকে শোধন করে গৃহলোকে বোধন করো বাবা। কোথায় যাচ্ছ? আখির কাছে। ওই সুগাক্রান্ত মেয়েটার কাছে তোমার যাওয়া হবে না। আমি তাকে বাড়ির সংসার থেকে ত্যাগ করেছি। শুধু আখিকে নয় বাবা, আমাকেও ত্যাগ করো। আমি স্বেচ্ছায় তোমার ঐশ্বর্যে ত্যাগ করে চলে যাব সুখের পর্ণ কুটিরে। পল্লব, তুমি কি জানো এডস কত ভীষণ সংক্রমণ? বাবা, আখিকে আমি ভালোবাসি, আর সেই ভালোবাসাকে সার্থক করতে আখির স্মৃতিতে পরিয়ে দিয়েছি ভালোবাসার সিঁদুর। স্বামীর কর্তব্য করতে আখির হাত ধরে বেরিয়ে পড়বো রাস্তায়, তবে মৃত্যুর ভয়ে আমার প্রাণের কুসুম আখিকে ত্যাগ করে অর্থের অহমিকা আর নির্মম আভিজাত্যের পরিচয় দিতে পারবো না বাবা। পল্লব, আমার কথার অবাধ্য হইও না, তাতে কিন্তু ফল ভালো হবে না। বাবা যদি বাধ্য হয়, সন্তান কখনো অবাধ্য হয় না বাবা। তোমার জঘন্য চক্রান্তের যুব কাষ্টে বলি হতে আমার প্রেমের কুসুম
আখিকে বলি দিতে পারবো না বাবা। তাই তাই এই অমার্জনীয় অপরাধের জন্য তুমি বাবা হয়ে নয়, মানুষ হয়ে আমাকে আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। পল্লব, পল্লব! চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গেল বাবু। অপদার্থ, কাপুরুষ! সামান্য একটা মেয়ের জন্য আজকের দিনে যে পুরুষ কাঁদে সেই একটা অপদার্থ, কাপুরুষ! আমার দাদা বাবু সেরকম মানুষ নয় গো বাবু। ও যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। থাম! তোকে আর ওকালতি করতে হবে না। পল্লব কোথায় গেল খোঁজ কর, যেমন করে পারে তাকে ফিরিয়ে নিয়ে আয়। আর নাচ তো চাইলে চামড়া তুলে দেবো। পায়ের জুতো সবসময় পায়ে থাকবে, জুতো কখনো মাথায় উঠবে না। দিদিমণি, ফাদার দিদিমণি বলে ডাকলে চামড়া তুলে দেবো। তাহলে কি বলে ডাকবো? মেম সাহেব বলে ডাকবে। তাই বলবো বাবু। চুপ, খোঁজ কর। পল্লব কোথায় গেল খোঁজ কর। যাচ্ছি সাহেব। সাহেব? মেয়ে যদি মেম সাহেব হয় তাহলে বাবু, সাহেব না হলে কি মানায়? সাহেব না হলে কি মানায়? এ বেটাও দেখছি জ্ঞান দিতে আরম্ভ করেছে। হ্যাঁ, শোনো ববি, তোমার দাদা কলকাতা থেকে ফিরে এসেছে, আর সেই ছোট লোক এডস আক্রান্ত মেয়েটার জন্য কেঁদে আকুল। চামড়া তুলে দেবো। যে পুরুষ বর্তমান যুগে ওই বউয়ের জন্য কাঁদে সে পুরুষ একটা ভেড়া। রাইট। আমার কথার অবাধ্য হলে আমার বিশাল সম্পত্তির কানা করিও পল্লবকে আমি দেব না। সব আমি তোমার নামে লিখে দিয়ে তীর্থে বেরিয়ে যাব। এখন তোমার একমাত্র কাজ নানা রকমের মরশুমে ফুল ফুটিয়ে এই সংসার বাগানটাকে সাজিয়ে রাখা। শুধু সাজিয়ে রাখলেই চলবে না, ফুল যাতে দেবতার পুজোয় লাগে সে ব্যবস্থা করতে হবে। নইলে কোনটাই এসো এসো সেবাব্রত, এই গরিব জননেতার বাড়িতে। না সাধুবাবু, আপনি মোটেই গরিব নয়, আর নেতা অবশ্যই, তবে জনগণের নয়। তার মানে সত্যি করে বলুন তো সাধুবাবু, আমার কথার অর্থ সত্যি কি আপনি বুঝতে পারেননি? তুমি দেখছি খুব রসিক আছো। রসিয়ে না বললে যে বসিয়ে দেবেন সাধুবাবু। হ্যালো মাই ডার্লিং, তোমার জন্য অপেক্ষা করে করে আমার যৌবনের ফুল যে শুকিয়ে গেল। সরে নিশ্চয় যায়নি। এতক্ষণে বুঝি ববি কি তোমার মনে পড়লো? সরি, আসতে একটু দেরি হয়ে গেল। জেলে পাড়ায় আর পাশে মুসলমান পাড়ার মেয়েদের শিক্ষা আর গরিব লোকেদের কিছু বস্ত্র দান করা হলো, তাই জেলে পড়াই ওই মুসলমান পড়াই কোন মেয়ের লেখাপড়া হলো কি হলো না সে আমি শুনতে চাই না। ওই সমস্ত মানুষগুলোর কথা শুনতে আমার গা বমি বমি করে। অবি সামান্য কটা গরিব হ্যাংলা মানুষের মধ্যে তুমি এত সময় দেবে তাই আমি ভাবতেই পারিনি সেবা। ববি, সেবাব্রতকে তিরস্কার না করে তুমি নিজেই গাইড করো না, কারণ আর কিছুদিন পর তোমাদের বিয়েটা আমি দিয়ে দেব। না না, লজ্জা পাবার কিছু নেই। বলো সেবাব্রত, আমাদের সোনামুখী গ্রাম তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। সোনামুখী রাবির রাঙা সকাল, দুধারে সবুজ ধানের ক্ষেত, বাতাসে নবীন ধানের প্রবীণ গন্ধ, আর ওই দিগন্ত বিস্তৃত নীল সুনীল আকাশ। বাহ, তোমার দেখছি রসবোধ আছে। বাপি, তোমার সেবাব্রত কিন্তু দেখার চোখ নেই কেন? নইলে এই অজ সোনামুখীর অজান্তা ববিকে তার চোখেই পড়ে না। সত্যি তোমার মতো মেয়ে অত্যন্ত দুর্লভ। তবে লক্ষ্য রেখো, উগ্র আধুনিকতার নেশায় মস্ত হয়ে গ্রামের ধ্বংসের বীজ রোপণ করো না। মাই নেম ইজ ববি। ওই ছোট লোক ওই বাগদিদের পিঠে চাবুক মারটাই আমার একমাত্র হবে। না ভাবি, তোমার ওই চমকটা গরিব ও ভাগাদের পিঠে বসো না, কারণ ছোট লোক হলেও ওরা মানুষ, দরিদ্র নারায়ণ। তোমার ওই হামিকা চাবুকের ঘা একটা ওদের পিঠে পড়লে দ্বিগুণ পড়বে তোমার পিঠে। আচ্ছা, আজ আমি চলি ভাবি। বোকা কোথাকার। আচ্ছা মশাই, তাই হবে তাই হবে। আগে তোমাকে
আমার প্রেমের অরণ্যে বন্দি করি, তারপর তারপর বুঝতে পারবে কি স্বপ্ন লুকিয়ে আছে এই সুন্দরী তম্বি ববির মনের মন্দিরে। ইয়েস, মাই নেম ইজ ববি। বারে বারে পুরুষ পাল্টানোটাই আমার একমাত্র হবি। আখির হাহাকার কি চাই? কে তুই জানো? হুঁশিয়ার মেম সাহেব, পরশুরাম ছবির কিংবা বধির নয়, পরশুরাম আগে বিদ্রোহী দাবানো। তাই তোর কুৎসিত কদর্যের সম্ভাষণের জবাব কিভাবে দিতে হয় আমার ভালো করে জানা আছে। রাম, হ্যাঁ হ্যাঁ, আমি রাম, সোনামুখীর নির্যাতিত অবহেলিত পরশুরাম। এখানে কি চাই? কিসের কইবে? কেন আজ গরিব হকার উল্লাসদার সুখের সংসারে দুঃখের বন্যা বইছে? কেন আখির মাথায় চাপিয়ে দেওয়া হলো মিথ্যে কাল বেদির অপমান? তারা হয়েছে থাকতে চেয়েছিল পল্লবে আর আখিতে, কেন তাদের অবজ্ঞা অবহেলায় করেছ তোমরা অন্ধ? এই কৈফিয়তকে তোমায় দিতে হবে। আজ তোমাকে পরশুরামের কাছে তোমার কাজের কৈফিয়ত দিতে হবে। পরশুরামের চামড়া ছাড়াতে নেই, তোমার দেহের চামড়া ছাড়িয়ে আমি পায়ের জুতো যেরামকে ডাকো, মনে রেখো আমার নাম পরশুরাম। জবাব দাও সাধু সামন্ত, কেন আখিকে চোখের জল ফেলতে ফেলতে তোমার বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে? কি অপরাধ করেছিল আখি? মেয়েটার এজ হয়েছে, যৌন রোগের জীবাণু বহন করে বেড়াচ্ছে, ওটা পতিতা যৌন কর্মী। আমি বিশ্বাস করি না। এ তোমাদের ষড়যন্ত্র, তোমাদের গভীর চক্রান্ত। একটা গরিবের মেয়ের উপর বধূ নির্যাতনের জঘন্য পন্থা আমার একটা তোমরা মিথ্যের কাজে জড়িয়ে অসহায় মেয়েটা সর্বনাশ চাইলে এই পরশুরাম তোমাদের ক্ষমা করবে না। কি করবে জঙ্গলি জানোয়ার? সাধুর মুখোশ আমি টেনে ছিঁড়ে নেব, এই লাঠির গায়ে ভেঙে পুড়িয়ে দেব তোমাদের শয়তানি ভরা মাথা। আমরা কি বাঁচান? দেখুন, প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য দিবালোকে ভদ্রলোকের বাড়িতে চড়াও হয়ে ভদ্রলোকের বাড়িতে দিন দুপুরে ডাকাতি করতে এসেছে সারাম যাদব। কনস্টেবল হ্যান্ডকাম লাগাও। হারামজাদা যেন 10 বছরের আগে জামিন না পায়, আমার 50,000 টাকা আর 20 ভরি সোনা। ঠিক আছে ঠিক আছে, আর কিচ্ছু বলতে হবে না। আমি এমন গুছিয়ে লিখবো যে বেটাকে একদম লেচা গোবরে করে ছাড়বো। চল সুয়ার কি বাচ্চা, দিন দুপুরে ডাকাতি, ধর্ষণের চেষ্টা। নমস্কার সামন্ত বাবু। আজ আমি যাচ্ছি সাধু সামন্ত। আইন যখন তোমাদের হাতে, জেল আমার হবে, তবে জেল থেকে ফিরিয়ে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। সেদিন কিন্তু উত্তর না দিয়ে যাব না। ওই অভাগী আখির চোখের জলের বিনিময়ে জ্বালিয়ে দেবো তোমাদের জ্বলন্ত চিতা। এই আমার দৃঢ় অঙ্গীকার। বন্দি কলির পরশুরাম। অনেক দূরে গিয়ে এসেছিলে তুমি, সাধু সামন্তের সুখের প্রাসাদে আগুন লাগিয়ে ওই ছোট লোকগুলোর নেতা হচ্ছে। তাই তোমার মিথ্যে কেস দিয়ে পাঠিয়ে দিতে বাধ্য হলাম জেলে। এভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত করে যে মাথা তুলতে চাইবে তাকে সরিয়ে দেব এই দুনিয়া থেকে। কার্গিল সীমান্তে হানা দিচ্ছে বিদেশি জঙ্গি হানাদার, আর মানুষ শরীরে হানা দিচ্ছে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, ওই এই
হোমিওপ্যাথি শাস্ত্রে এ বড় জটিল রোগ। ঠিক সময়ে ওষুধ না দিলে রোগ সারা গায়ে ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাবে মানে? ছড়িয়ে গেছে। কি? ওই তোমার জামাই বিলাস মস্ত চাকরি নিয়ে কলকাতায় যাচ্ছে, তার জানতে কারো বাকি নেই। কথাটা সারা গায়ে ছড়িয়ে গেছে। ওকে আমি অনেক ওষুধ দিয়েছি, সব ফেল। তাই তো আর দুর্যোধন আর দোষানন একসাথে হাসছে। আর বলতে পারো আখি কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই। কেন? উল্লাস দাদার বোন আখির কঠিন ব্যামো। পঞ্চায়েতের লোক ওদের এক ঘরে করেছে। দোপা নাপিত মুদি সব বন্ধ। এসব সাধু সামন্তের কারসাজি। সাধু সামন্ত হোমিওপ্যাথি শাস্ত্রে আগে শরীর সম্পূর্ণ সুস্থ। সাধু সামন্ত বাড়ির বউ তাড়াতে নতুন কৌশল নিয়েছে। এত বড় অন্যায় ধর্মে সইবে না। তুই কে? একে পেল্লাদ বর হুই জেলে পড়াই। খগেন বরের বেটা, নগেন বরের নাতি। একে ঠিক চিনেছো বটে। ওরে তোকে না চিনলে তোর রোগকে চিনবো কি করে? বল কি হয়েছে? শীতের ভোরে জাল ফেলে ফেলে বুকে সর্দি জমে পাথর, গুমু গুমু জ্বর, মুখের উচ্চি নেই। একে চুপ হারামজাদা, শরীরটাকে একবার রোগের গোডাউন করে ফেলেছে। আমার ঢোক গেলা হচ্ছে দেখি জীব। ঠিক ধরেছি, ঠিক তাই। এই নে ওষুধ। ডাক্তার বাবু এই কোটা টাকা। আর বাহাদুরি করতে হবে না, ওই টাকায় ফল কিনে খাবি। যা বাড়ি যা। তুমি মানুষ লো গো ডাক্তার বাবু, মানুষ লো। তবে কি জানো দেবতা, তুমি আমাদের গরিবদের দেবতা। দেবতা? ওরে দেবতা কোথায় পাবি? দেবতা কোথায় আছে? মানুষের হৃদয়ে দেবতা বাসা বাঁধে না রে। এই মানুষের হৃদয়ে আছে শুধু হাহাকার আর না বেদনা। তনির দেবালয়ে আজ দেবতা জীবন্দী হয়ে আছে। সর্বনাশ হয়ে গেছে ডাক্তার চাচা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে বেটা চাষা? আমাদের রাম ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার রাম? হ্যাঁ ডাক্তার চাচা, হ্যাঁ। ডাকাতি আর ধর্ষণের অভিযোগে পুলিশ রাম ভাইকে অ্যারেস্ট করেছে। না, এই হতে পারে না। আমার রাম এমন কাজ করতে পারে না। ও যে আমার অন্ধের জ্যোষ্ঠী, ওকে তোমরা সাজা দিও না। ওকে তোমরা মিথ্যে বদনাম দিয়ে ছেলে দিও না। ওই শয়তান সাধু সামন্ত রাম ভাইকে একাবে। সাধু সামন্ত, আমরা কি জঙ্গলের রাজ্যে বাস করি? সততার কোনো দাম নেই, নিরপরাধীর কোনো বিচার নেই। ওরাই আবার আমাদের মসজিদ ভাঙতে চায়। কেন? মসজিদ তোলায় ওরা মন্দির বানাতে চায়। ওরা কারা? যারা এই বাংলার শান্ত ভূমিতে অশান্তির আগুন জ্বালাতে চায়, যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন ছিন্ন করতে চায়, যারা এক ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিয়ে আর এক ভাইয়ের রক্ত ঝরাতে চায়, সেই সব রাজনৈতিক মদপুষ্ট আইনার দল বিবেকবাবু আমার রাম ফিরে আসবে। সোনামুখীর চেতনা সম্পূর্ণ মানুষের চেষ্টায় আপনার রাম ফিরে আসবে। ভাগ্য, ভাগ্য, সবই আমার ভাগ্য। মেয়েটার বিয়ে দিলাম, তারও যেমন মন্দ ভাগ্য যে স্বামীর সুখ কাছে বলে জানতেই পারলো না। একমাত্র বেকার ছেলে, সেও আজ চোখান্তকারীর জালে জড়িয়ে গেল। আপনি কিছু চিন্তা করবেন না, আমি রামকে ছাড়িয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করব। সাহেব, হোমিওপ্যাথি শাস্ত্রে এ বড় জটিল রোগ। এই রোগের সময় সংসার সংক্রামিত হয়।
এই রোগে গরিব খেটে খাওয়া মানুষ, ছাত্র যুবক দরিদ্রদের গলা টিপে উত্তর চাইবে। কেন কেন তোমরা প্রকৃতি নির্মল বাতাসে সাম্প্রদায়িকতার বীজ ছড়ালে? কেন তোমরা দেশের অর্থ ভান্ডার লুট করে নিজেদের পুঁজি বাড়ালে? কেন কেন কেন? তার একমাত্র ওষুধ হলো রাম রহিমের লাঠি। এগিয়ে যাও রহিম শেখ, এগিয়ে যাও। শয়তান সাধু সমতার রচনার চক্রান্তে চাল ছিন্ন করে তোমাদের মসজিদ বাঁচাও। পরশুরামের মতন প্রতিবাদী পরোপকারী যুবকের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে বলো, অন্যায় জন্য আমরা মানবো না, জাত বিজাতের বরল গায়ে মাখবো না। আপনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের আর কোনো ভয় নেই। বর্তমান শাসন ব্যবস্থা আমাদের পঙ্গু করে দিয়েছে ভাই। তাহলে অন্যায় আর অবিচারের প্রতিবাদ কি হবে না? নিশ্চয়ই হবে। কি করে? রাম রহিমের মিলিত প্রতিবাদে এই অন্যায়ের প্রতিবাদ তোমাদেরই করতে হবে। আমাদের মসজিদ মন্দিরের পাশে মাথা উঁচু করে থাকবে। কেমনে থাকবে? ওরা যে ভাঙতে চায়, চলো আমরা ওদের বাধা দিই, ওদের বুঝে বলি দেশটা শুধু একা হিন্দুর নয়, মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের জন্মভূমি। মায়ের জন্য প্রয়োজনে প্রাণ দেব, তো পবিত্র মসজিদ আমরা ভাঙতে দেব না। তবে তাই হোক। আপনি ছুটে যান হিন্দু ভাইদের সঙ্গে নিয়ে, আমি ছুটে যাই মুসলমান ভাইদের সঙ্গে নিয়ে। ওরা একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার পার। আমাদের প্রতিজ্ঞা, এই রাম রহিমের দেশে যে শয়তান বিরোধের বিষ ছড়ানোর চেষ্টা করবে, সে হিন্দু হোক আর মুসলমানই হোক, এই রহিম শেখ তার বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। বের করে দাও, দূর করে দাও, বের করে দাও। আমি তোমার পায়ে ধরে বলছি, এই কানা চিস্তির চাকুতে বহুত খুনের প্রিয়, আমার হুকুম না মানলে মেরা বিচার খতম হয়ে যাবে। তুমি এত নিষ্ঠুর নির্দয় হয় না ভাই। আমি তো তোমার কোনো ক্ষতি করি, তুমি কেন? কি বাচ্চা কুত্তা কি ওরত কানা চিস্তি তার কাজের কৈফিয়ত কাউকে দেয় না। আহ দাদা, ওই মানুষরূপী জানোয়ারের কাছে তুমি আমার প্রাণ ভিক্ষা চেয়েও না দাদা। তোমার এই করুণ কান্নায় ওদের ওই পাষাণ হৃদয় গলবে না দাদা। বেশি লেকচার ছাড়লে যাবো পেটে চাকু ঢুকে। মনে রাখিস চুলুক, কাল ভোর হওয়ার আগে এই সোনামুখী গ্রামের তোর বোনের হাত ধরে সোনামুখী গ্রামের বাইরে চলে যাবি। এই সাধুবাবুর হুকুম। মানি না, এই নিষ্ঠুর নির্দয় হুকুম আমি মানি না। চুপ সালা কর, বেশি কথা বললে জানে খতম করে। মনে রাখিস চুলুক, মেরা নাম গুন্ডা কালা চিস্তি। জন্ম ফিটা ছেড়ে কোথায় যাব? কে দেবে আমাদের আশ্রয়? না না, এই জন্ম ফিটা ছেড়ে কোথাও যাব না। এই যে আমার কৌশলের উপকরণ, বার্ধক্যের বারাণসী। মনে রাখিস, তোর বোনের ভয়ঙ্কর কাল ব্যাধি এসছে, এই গ্রামে বাস করা চলবে না। তাই চলো, তাই চলো দাদা, তাই চলো। এই বিষাক্ত পরিবেশ ত্যাগ করে তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো দাদা। এইখানকার বাতাসে আমার দম বন্ধ হয়ে আসছে দাদা, দম বন্ধ হয়ে। জানি না, জানি না কোন পাপে আজ আমার সুখ হারিয়ে গেল, আমার সিঁদুর হারিয়ে গেল। আমি গ্রামের সবাই চায় তাদেরকে গ্রাম থেকে দূর করে দিতে। কোথায় যাব বলতে পারো? জাহান্নামে যাবে আল্লাহ। মনে রাখিস, নবর নাম গুন্ডা কালা চিস্তি, আর এই কালা চিস্তির ভয়ে সারা মহল্লা থরথর করে কাঁপে। এরপরেও যদি তোদের এই গ্রামে দেখি সব কটাকে খুন করে, কালা চিস্তি তার খুনের পেঁয়াজ মেটাবে। দেবে না, এরা আমাদের বাঁচতে দেবে না। আমি বোধহয় তোকে রক্ষা করতে পারবো না রে বোন, আমি বোধহয় তোকে রক্ষা করতে পারবো না।
আমার এই যন্ত্রণা দগ্ধ জীবনে শান্তির প্রলেপ দিতে আমি এই মৃত্যু দেবতার পায়ে আশ্রয় নেব, তবু বেঁচে থেকে সকলের ঘৃণার অবজ্ঞার পাত্রী হয়ে আমি বেঁচে থাকতে চাই না দাদা। আমি বেঁচে কেন রে মুখপুরি সাত করে মরণকে ডাকছিস কেন? আমার জন্য তোমাদের জীবন বিষময় করে দিতে চাই না। সাধুর সঙ্গে তো যে বিষ তোর মুখে ঢেলে দিয়েছি তা আজকে আমাদের কারো রেহাই নেই রে। না ওই শয়তান সাধু সামন্তের বিরুদ্ধে কাঁদবে আমার বোনের বোনকে ভালো করে তুলবো, কলকাতার নামী ডাক্তার দেওয়ার চিকিৎসা করবো, তোর চিকিৎসা করবো, মানব রোগের বিধান একটা নিষ্পাপ মেয়েকে এভাবে তিলে তিলে শেষ করে দেবে। আমি সহ্য করতে পারবো না দাদা, সহ্য করতে পারবো না দাদা। আমি বুঝিয়ে দেবো এই উল্লাস করে তবু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে জানে। দাদা বিষে কুলুমনা চক্র তুই এসেছিস ভাই, তুই এসেছিস। আয় ভাই আয়, তুই দুজনে মিলে ওই শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তুই আমার পাশে থাকলে কারো সাধ্য হবে না আমাদের গ্রাম থেকে সরিয়ে দিতে। ওরা আখের নামে মিথ্যা বদনাম দিয়ে, ডাক্তার রিপোর্ট কখনো মিথ্যা হয় না। এ তুমি কি বলছো? যা সত্য তাই বলছি। ওর মতো নির্লজ্জ ভ্যাম ভ্যাম এ কেমন ভুল বলে পরিচয় হয় ছোটদা, না। তুমিও তোর মতো বারবইতের মুখে দাদা শুনতে চাই না। তোর জন্য গোটা পরিবারের কাছে আজ আমরা এক ঘরে, তোর জন্য আজ আমরা, তোর জন্য আমার মান সম্মান মাটিতে মিশে গেছে। তোমার প্রশ্রয় পেয়ে ওর এই অধঃপতন। থাকো থাকো তুমি তোমার দুশ্চরিত্র বোনকে নিয়ে। আমি এক মুহূর্ত তোমার সঙ্গে থাকতে চাই না। আখির প্রতি তোমার কোনো কর্তব্য নেই। ওই লোকরা মেয়েদের প্রতি আমার কোনো কর্তব্য নেই। বোন বলে লোক তো রেহাই দেবে না। তাছাড়া বোনের প্রতি কর্তব্য করতে গিয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আমি আমি বড় ভাই হয়ে অন্তরে হাতে অনুরোধ করছি ভাই, এই বিপদের সময় ওরা মৃত্যু ছড়াতে পথ নেই রে ভাই, ওরা মৃত্যু ছড়াতে পথ নেই। আমার কিছু করার নেই। কাল সকাল আমি করবে কিনে কলকাতায় চলে যাব। রজত কলকাতায় আমার জন্য ভারতের অফার দিয়েছে। না, এই সোনামকে গ্রাম ছেড়ে শ্বশুরের ভিটে ছেড়ে দাদা আর ননদকে ছেড়ে আমি কিছুতেই কলকাতায় যাব না। এখানে কি আছে? মাটি আছে, মানুষ আছে, ভালোবাসা আছে, শ্বশুরের ভিড়ে কি আছে? দাদির চরণ ধুলি আছে, পর্দার স্নেহ আছে, আর গুরুজনদের আশীর্বাদ আছে। শহরে জীবন আছে, সুখ আছে, আনন্দ আছে। পর্দা আর ননদিনী আখিকে ছেড়ে আমি সুখ চাই না গো। করবি তুমি অজর রায়কে চিনতে পারলে না, আমি এক পলক দিকে তাকে চিনতে পারলাম, আর তুমি তার বন্ধু হয়ে তাকে চিনতে পারলে না। ওর চোখে আগুন আছে, আর সেই আগুনে আখি পুড়েছে। ও আমার ওর ওই সুখের আগুনে নিজে গরম করে আমি জীবন থেকে দুঃখ দায়িত্ব ছিঁড়তে চাই। কলকাতা তোমায় যেতে হবে, করবি যেতে হবে। যাও যাও বৌদি যাও, আমাদের জন্য তোমাদের এই উজ্জ্বল ভবিষ্যৎ তোমরা অন্ধকারে ঠেকে দিও না বৌদি। যাও বৌদি যাও। তুই চলে যা। দাদা, এই মুখপুর উদ্যম উল্লাসের জন্য আর কাউকে কষ্ট করতে হবে না। দুঃখ বেদনার ঘূর্ণিপাকে আজ আমি দিশে হারা পথের দিশা খুঁজতে আর আমি কারো সাথে থাকবো না। দাদা, কোনোদিন থাকবো না। যা, চলে যা। এই উল্লাস হকারকে চলে যা। যেতেই হবে। স্বামীর হাত ধরে এই গায়ের মধ্যে কলকাতা দামে টবে পড়তেই হবে। বনের ফুল বনেই শোভা পাবে, তাই কখনো হয়। দাদা, আখি, তোমরা সবাই মিলে এ বাড়ির বড় বউ করবিকে ঝরে যাওয়াকে নিজে গুণে ক্ষমা করো, ক্ষমা করো। ফিরে
হাহাকার করে আহত হৃদয় হাহাকার করে সে মরণ মন তবু কেঁদে কেঁদে বলে মন তবু কেঁদে কেঁদে বলে ফিরে আয় ফিরে আয় ফিরে ভেঙে গেল আমার সুখের স্বপ্ন। চলো চলো দাদা চলো। কোথায় যাবি বল, কোথায় যাবি? এই সোনামুখী গ্রাম ছেড়ে যেদিকে দু চোখ যায় আমরা চলে যাই চলো। যেখানে আমাদের দিকে কেউ গায়ে থুতু দেবে না, যেখানে কেউ আমাদের দিকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে না, যেখানে কেউ আঙুল দেখিয়ে বলবে না যে মেয়েটা গণিকা, ওই মেয়েটা সমাজের বিভীষিকা, ওই মেয়েটা যৌন রোগের জীবাণুবাহিকা। অজানা পথে পাড়ি দিয়ে আমি খুঁজে ফিরবো পল্লবকে। যদি কোনোদিন দেখা হয় তাহলে আমি তাকে জিজ্ঞাসা করব যে সবাই আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিলেও তুমিও কি তোমার রাখিকে তোমার হৃদয় থেকে দূরে সরিয়ে দিয়েছো? সবাই আমাকে পতিতা আখ্যা দিলেও তুমিও কি আমাকে পতিতা করেছো? আমি ভুলে গেছে রে বল, সেও তোকে মন প্রাণ থেকে ত্যাগ করেছে। তাহলে আমি দূর থেকে আজীবন তার পুজো করে যাব, কারণ আমার জীবনের চেয়ে এই সিঁদুরের মূল্য যে আমার কাছে অনেক বেশি দাদা। সবাই তোকে দূরে সরিয়ে দিলে আমি তো তোকে দূরে সরিয়ে দিতে পারিনি, তাই চলবো আমরা এই স্টেশনে চলে যাই। দাদা দাদা এবার কি হলো দাদা? কোন পাপে আজ আমি এত বড় শাস্তি পেলাম তুমি বলো দাদা। আরো জোরে জোরে ওর বুকের সমস্ত বেদনা অশ্রু হয়ে ঝরে পড়ুক মাটিতে। এই মাটির বুকে সৃষ্টি হোক অশ্রুর আমিও সাগর, সেই অশ্রু সাগরে ডুবে যাক তারা যারা তোর সুখের সিঁদুর কেড়ে নিয়েছে, যারা তোর স্বামী কেড়ে নিয়েছে, যারা তোর সুখের সংসারে কেড়ে নিয়েছে। দাদা সেই কেনাগুলা দেবতার মুখে করুণার সঞ্চার করু, তোর মতো হাজার হাজার গৃহবধূরের কান্না। দাদা কান্না কান্না গৃহবধূর কান্না। এমনি করে অনেক গরিব মেয়ে সাধু সামন্তের অত্যাচারে সব হারিয়ে শুধু চোখের জল সম্বল করে দিন কাটাচ্ছি। তাই আর মুখ বুঝে থাকতে পারলাম না। সাধু সামন্তের নামে প্রচুর অভিযোগ, সরকারি টাকা আত্মসাৎ, বেআইনি চোরা কারবারি এবং কলকাতায় এক মধু চক্রের পান্ডা হিসেবে সন্দেহ করে এসপি ফাইল পাঠিয়েছে এবং সেই ফাইল এখন আমার হাতে। তুমি কি আমার বাপকে সন্দেহ করছো? বাপের মতো একটা অনেস্ট। আমি জানি সাধু বাবুর মতন অনেস্ট ম্যান আর একটিও নেই সোনামুখীতে, কিন্তু আইনের তীর সাধু বাবুর দিকে যাচ্ছে। এখানে আমার কিছু করার নেই। সেবা তো ডোন্ট মাইন্ড ববি, আমি কর্তব্যের বেড়া গেলে বন্দি। আমার কর্তব্য আমাকে করতেই হবে। আমাদের ম্যারেজ হবে না, হতে পারে না, হওয়া উচিত নয়। সেবা তো আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। তোমার আমার ভালোবাসা সার্থক করতে অবশ্যই অবশ্যই বিয়ে করবে আমাকে। তুমি আমার চাওয়া পাওয়া পূর্ণ করো,
আমার অতৃপ্ত যৌবন তোমার ছয় হোক মধুবন। আমার ভক্তের সংখ্যা তো অনেক, তাদের মধ্যে কাউকে বেছে নাও। সেবাব্রত, ডোন্ট মাইন্ড ববি, তোমাকে ঘোরা যায় কিন্তু ঘর বাঁধা যায় না, তোমাকে রক্ষিত রাখা যায় কিন্তু গৃহলক্ষ্মীর মর্যাদা দেওয়া যায় না। সেবাব্রত, ও গোড়া আধুনিকতার নেশায় তোমরা শুধু বোধ হয়ে থাকো, তাই তোমাদের মতন মেয়েদের বিশ্বাস করা যায় না। তোমরা শুধু ভাঙতে জানো ববি, গড়তে জানো না, গড়তে জানো না। কি এত স্পর্ধা আমার ভালোবাসাকে অপমান করে আর চলে গেল? কিন্তু আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি লায়ন। মাই নেম ইজ ববি। তোমার মতো বেঈমানকে উচিত শিক্ষা দেওয়াটাই আমার একমাত্র ভাবি, তোমাকে জীবন সঙ্গিনী রূপে পাওয়া আমার অনেক দিনের ভাবি। ডোন্ট হেজিটেট মাই ডার্লিং। আমি জানি তোমার বাবার বেতনভুক্ত কর্মচারীর সাথে প্রেম করতে তোমার আত্মসম্মানে বাঁধবে, কিন্তু আমি যে বহুদিন থেকে চাতক পাখির মতো তোমার অপেক্ষায় বসে আছি। তবে তোমার কোনো চিন্তা নেই বলো, গায়ে বাছুরে ভাব থাকলে দুধ খাওয়ার অভাব হবে না। তুমি যদি রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি রাজুদা। প্রমিস? প্রমিস? সত্যি এতদিন আমি ভুল করেছি। আমার ঘরে জল মজুদ থাকতে মিছেই মরুভূমির পিছনে ছুটে মরেছি। আমি আজীবন আপনাকে জানিয়ে দেব, আমার মনের মানুষ রজত, নট সেবাব্রত। রিয়েলি? রিয়েলি সো ডার্লিং, আই লাভ ইউ ডার্লিং। তোমার ছবি, তোমার হ্যান্ডসাম ইমেজ পুরুষত্বের নিদর্শন বহন করে, আর আমি তাই চাই। अरे तू मेरी तोता, मैं तेरी नैना, तू मेरी तोता, मैं तेरी नैना, माने न क्यों कहना, फूलों की जैसी मेरी जवानी, फूलों की जैसी मेरी जवानी, जाने क्या चक्कर चला। आवाज माय डियर, বিভ্রান্ত মহিলার উদ্ভ্রান্ত নৃত্য গীতে বিভ্রান্ত মাইনে করা কর্মচারী। থাক বোন থাক, তোকে আর দাদা বলে পরিচয় দিতে হবে না। বাবার প্রশ্রয় পেয়ে নিত্য নতুন পুরুষ সঙ্গী নিয়ে যে খেলায় তুই মেতেছিস, তাতে দুনিয়ার কোনো দাদা তোকে বোন বলে স্বীকার করবে না। এটা মাতলামি করার জায়গা নয়। তুইও মনে রাখিস, এটা বানরামি করার জায়গা নয়। তোরাই তো তোদের স্বার্থে আমাকে মাতাল বানিয়েছিস। দেবীর মতো আখির মাথায় মিথ্যে এডসের বদনাম দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। আপনি একটু শুয়ে পড়ুন পল্লব বাবু, নেশাটা বোধহয় আপনার একটু বেশি হয়ে গেছে। নেশা বেশি না কম সেই বিচার তোকে করতে হবে না। আফটার অল ইউ আর মাই সার্ভেন্ট। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। যাব নিশ্চয়ই যাব, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুযোগ্য ভগ্নির কীর্তিকলাপ দেখার ইচ্ছে আমার নেই।
তবে তুই ভুলে যাস নে, এটা হোটেল নয়, এটা বার নয়, এটা ভদ্রলোকের বাড়ি। দ্বিতীয় দিন এই বাড়িতে এইরকম অসভ্যতাগিরি দেখলে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব বাড়ি থেকে। বাবা তোদের পছয় দিয়ে মাথায় তুললেও এই বাড়ির একমাত্র ভদ্রলোক এই পল্লব তোদের থান দেবে পায়ের তলায়। দাদা, পল্লব বাবু প্রকারণ আমাকে অপমান করে গেল বাবি। ডোন্ট মাইন্ড রজত, বাপিকে বলে ওই মাতালটাকে যদি না তাড়িয়েছে তো মিছেই আমার নাম ববি। আরে দুঃখীরাম, তুমি হঠাৎ? ওকে দেখে লজ্জা আমার কিছু নেই রজত, ওটা মানুষ না, একটা জঙ্গলি জানোয়ার। জানোয়ার না হলে আমার মেয়ের মতো মেম সাহেবের হাতে মদের বোতল তুলে দিতে পারি? দুঃখী, এই নাও মেম সাহেব, বাবু তোমাদের জন্য মদ পাঠিয়ে দিলেন। ওখানে রাখ। আর শোন, এরপর থেকে আমার রুমে আসলে সারা দিয়ে আসবি। ভুল হয়ে গেছে। দ্বিতীয়বার ভুল হলে চাপকে পিঠে চামড়া তুলে নেবো ইডিয়েট। আর চাবুক মারতে হবে নি মেম সাহেব, তোমার কথার চাবুকে আমার সারা শরীর দগদগে হয়ে গেছে। এবার থেকে আমি চোখ বুঝে তবেই আমি ঘরে আসবো, তবেই আমি ঘরে আসবো। সামথিং ড্রিঙ্ক করে এগেন মুড গ্রো করতে চলো। কোথায় যাবো ডার্লিং? আমার রুমে। কেন? আমার জগন্ত যৌবনের বইটা তোমায় আমি খুলে খুলে দেখাবো। দেখবে এই যৌবন বন্যায় উচ্ছলিত ভাবি কি স্বপ্ন লুকিয়ে রেখেছে তোমার জন্য। কামন কামন ডার্লিং, तुम दिल की धड़कन में रहती हूँ, हम रहते तुम
করি কৃষ্ণ নাম সাদা, ও মাই ডিয়ার রাধা। তুমি একটি বুড়ো গাধা। কি বললি তুই? মেয়েটাকে বললি গাধা? আর মেয়ে মানুষ দেখলে রাধা রাধা বলে গাধার মতো চিৎকার করছো কেন? এটা সোহার তোলের পথ, এমন করেছে চলে ছেলেরা ধরে আচ্ছা করে রামনালা দেবে। ওরে বাবুচা, এই রাধা বিয়েলে আমি যে চোখে সরতে ভুল দেখছি। একটু সবুর করে দেখো, আগিয়ে ঠিক খুঁজে পাবো। এখন তো একেবারেই সেকেন্ড হ্যান্ড। উল্লাস দাদা আর আপত্তি করবে না। দাও 10 টাকা দাও। আমার টাকা? একটু আগেই তো বললে হবে, খরচা আছে। বুড়ো বয়সে ডবগাছ ছুরি বিয়ে করবে আর টাকা চাইলে কান্নাকাটি। উড়িষ্যালা, তুই তো খুব সিয়ানা মাল বোঝা। আবার কবে সিয়ানা লাগলে? আকির সঙ্গে কোনটি বদল করে দিবি বলে কি বলে? কত টাকা নিলি বাবুচা? শালা ধরে ফেলেছে আমার ফন্দি। মেসো আর কোনো তোমার চিন্তা নেই, আখির সঙ্গে তোমার বিয়ে দিয়ে সবাই আমি জল খাবো। ঠিকই বলছিস বাবুচা। দাও টাকাটা দাও। নে 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 ধর। তবে কি বলে? খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। কি বলে? লোকে বলে আছি ভালো, আর শালুকে দাঁত কালো। লোকের কোথায় কান দিও না মেসো, মনে রাখো কেউ তোমার ভালো চায় না। বম শঙ্কর, বম শঙ্কর। বাবা এটা ধরে আপনি এসেছেন? ও মেসো দেখো দেখো, ছোট বাবা এসে গেছে। আর তোমার কোনো চিন্তা নেই। বম শঙ্কর, বম শঙ্কর। কে তুই? বাবু, আমি গোবর্ধন, অতি অভাগা। বিয়ে করতে চাও? কোনো মেয়ে তোকে পছন্দ করছে না? আপনি অন্তর্যামিনী বাবা। এটা কলকাতা যাও ছোট বাবা, মেসো আমার বিয়ের জন্য পাগল। দোহাই বাবা, এই অমাজনের একটা গতি না করে দিলে আপনার পায়ে আমি মাথা ওঠ বেটা ওঠ। জোটা বাবা যখন তোর কাছে হাজির হয়েছে, গতি একটা হবে। ছোট বাবা কি করলে মেসোর বিয়ে হবে? ওকে আমি বশীকরণ মাদুলিয়ে দিয়ে যাবো রে বেটা গোবর্ধন। তার আগে কি জন্য বাবা? ওই টাকার থলি আর সিন্ধুকের চাবি কাছে থাকলে কাজ হবে না। কোথায় রাখবো বাবা? আমার ঝোলার ভিতরে রাখ। আরে যাবার সময় সবাই সাক্ষী, সব দিয়ে যাব। মেসো তাড়াতাড়ি বের করে দাও। কিন্তু আরে কোনো কিন্তু মনে রাখবি না বেটা, কাজ হবে না। না না, কোনো কিন্তু নেই। না বাবা, না না। নে বেটা, বশীকরণ তাবিজ নেই। আরে গলায় ধারণ করি, আর খালি পেটে সকালে গরুর পেচ্ছাপ পান করবি, তবেই তোর মনের আশা পূর্ণ হবে। বম শঙ্কর। পেছন খাবো কি বলে? খুব স্বাস্থ্যকর মেসো। কি বলে? আকিকে আরে পাবি, যদি আকিকে পাই তাহলে জোড়া পাটা। কি বলে? জোড়া কাকি করতে দেবো। কি বলে? কিন্তু এড়ে গরুর পেঁচা খুব স্বাস্থ্যকর পানীয় মেসো। নে রে বেটা, ওর টাকার চাবি, সোজা বাড়ি চলে যা।
বম শঙ্কর, বম শঙ্কর। পেশোদার বলতে কি বলে, অনেক কষ্টে বশীকরণের তাবিজ পেয়েছি। কি বলে, আগে চন্ডী বাজার, তারপর শূন্য কথা। যাই জীবনে অনেক পাপ করেছি, গোপনে পরশুরামকে সাহায্য করে সেই পাপের ভারগুলো লাঘব করতে হবে। এই বোঝা গরিব, কিন্তু গায়ের বনকে জানোয়ারের কবল থেকে রক্ষা করতে সে একা এগিয়ে যাবে। ওই সদবাসী শয়তানদের মুখোশগুলো টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে। ভিক্ষে দাও আমার লজ্জা, আমার নারীত্ব, আমার সেই গায়ের মধুর জীবন ভিক্ষা দাও। এখানে আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এখানে মানুষ নেই, এখানে আছে জানোয়ার। কে তুমি? মত ধরো বেবে, মত ধরো। আমার নাম কাপুর সিং আছে, আমি হোটেল মৌচাকের মালিক আছি। এখানে কি চাই? তোমাকে हमें তোমাকে बहुत रुपया দিয়ে কিনে লিয়েছে। না, আমি তোমাকে বিক্রি করতে চাই না। लेकिन तुम्हारा हस्बैंड तो চাই মিস করবি। মানি না আমার স্বামীর হুকুম, সহ্য করবে না রজন নাই লালচ, ওদের কথা মতো আমি তোমার সঙ্গে রাত কাটাতে পারবো না। কি হচ্ছে করবি? এত জোরে চিৎকার করছে যে রাস্তাতে শোনা যাচ্ছে। ও লজ্জা করছে বুঝি? সম্মান চলে যাচ্ছে? করবি আরে শুনিয়ে বিলাস বাবু, এই ছগরি যদি বেচাল করে তো আমার বহুত লোকসান হয়ে যাবে। করবি বিবিকে দিয়ে আমার 2 নম্বরি মাল পেট্রাপোল বুডারে ভেজতে হবে। ইসিলিয়ে করবি অলওয়েজ রেডি স্যার, শুধু আপনার হুকুমের অপেক্ষা। দ্যাটস লাইক এ গুড গার্ল। হ্যাঁ দেখো করবি বিবি, দেখো করবি বিবি, তোমার জন্য একটা বড়িয়া নেকলেস কি দেখি আচ্ছা স্যার, নিরাজটা কত সোনা আছে? তা ধরেন কমসে কম 5 ভরি তো হবে। 5 ভরি? अरे विलास बाबू, वही तो सिर्फ सोने, लेकिन उसके साथ चुन्नी आछे, पन्ना आछे, मुक्ता भी आछे। আপনার ঋণ জীবন শোধ করতে পারবো না স্যার। আপনি আমার মা বাপ, আপনি আমার ভগবান। নিজের হাতে নীলেশটা গরমের গলায় পরিয়ে দিন স্যার। করবি, ডোন্ট বি ইমোশনাল। চোখের জল মুছো আর মুখে হাসি নিয়ে এসো। 2 হাত দিয়ে স্যারের গলা জড়িয়ে ধরো, আমি বাইরে আছি। अरे ये करोबी बीबी, रोता काहे? कान छोके रो। কাঁদছি না কাপুর সাহেব, কাঁদছি না। आँख में पानी क्यों? चोखे गोल केनो? আনন্দে আনন্দে কাপুর সাহেব, আনন্দে। देखो पसंद দারুণ নাইস দেখতে। এই নেকলেস আমি তোমার গলায় পরিয়ে দেব না, কন্যা স্ত্রী, আমার স্বামী আপনার কর্মচারী। দিনের বেলা আপনি তো আমার বহিনী বলে ডাকেন। দিনের বেলায় মিস্টার কে কে কাপুর তোমাকে বলবে বহিন, আর রাতের বেলায় বলবে বিবি, রবি বিবি। এই হোটেল মোটাকে মক্ষীরা ও ভগবান, আর কত নরকে নিয়ে যাবে, আর কত আমাকে অন্ধকারে পথ দেখাবে ঠাকুর, আর কত জলে নামবে অথচ পাক ঘাটবে না।
তাই কি কখনো হয়? চাকরি লোক দেখে আমার স্বামীকে ওই শহরে নিয়ে এসে সে অন্ধকারে রেখেছো, গায়ের গড়ে রেখে শহরে তুলে নিয়েছে ওই খামুর সাহেবের গোলদানিকে মক্ষী রানী সাজিয়েছো। তোমার জন্য আমার সুখ স্বপ্ন সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। করবি তুমি আমাকে মারলে। মনে হয় এইরকম ভুল আর করবে না বিলাস, কারণ চাবুকের কাছে হিংস্র জন্তু ও পোষমানি, আর এ তো সামান্য গায়ের মেয়ে। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, কাল পেট্রাপোল সীমান্তে মিস করবিকে আমার বলতে যে আমার সঙ্গে যেতে হবে। 10 লাখ টাকার হেরোইন বিদেশে পাচার করতে করবিকে অবশ্যই দরকার। ঠিক আছে, তাই হবে। না, আমাকে সাজতে হবে রঙ্গিনী, গাইতে হবে যৌবন তরঙ্গের গান। কিন্তু অন্তরে কাঁদছে। কাঁদবে না, গায়ের বধুর যৌবন পুষ্পের মধু পান করেছে এই দেশের গণ্য মান্য ব্যক্তি। ওর লোভী স্বামীরা অনেক টাকার বিনিময়ে বইয়ের যৌবন বিক্রি করেছে। অনেক ব্যবসার মধ্যেও এটাও সমাজ সেবক সাধু সামন্তের ধরে মিস্টার কে কে কাপুরের একটা ব্যবসা, মধুচক্র, উচ্চ শ্রেণীর ব্যবসালয়। নিত্য নতুন মেয়ে আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন। তাই তো করবিকে দিয়ে রাতের রজনীগন্ধা হয়ে সৌরভে ভরিয়ে দিতে হবে অনেক গণ্য মান্য ভ্রমণের হৃদয়।
আমি আবার সেই সোনামুখী সাধু সামন্ত, দেশের অত্যাচারিত নিপীড়িত নারীর সাহায্য এবং সেবাই আমার জীবনের একমাত্র গত। পুলিশের মতো আপনাকে অ্যারেস্ট করো বস। কি ব্যবহার করা চেষ্টা? নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে, দারোগা বাবু খবর পাঠিয়েছে। আমার লোকের চোখে ধুলো দিয়ে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে নতুন ডিএসপি। আমার মনে হয় ওই সব সেবাব্রত মুখার্জি মিথ্যা পরিচয় ঘুরে বেড়াচ্ছে বস। সেবাব্রত নাচে তা কি করে সম্ভব? ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো বস। না বস, ইয়োশিন আর পিটারকে খবর দাও, ওরা যেন আজকের মধ্যেই খুঁজে বের করে নতুন ছদ্মবেশে ডিএসপি কে। আমি দেখতে চাই তোর এক বড় মুখের ফটো সাধু সামন্তের সামনে ভালো হয়ে দাঁড়াবে। ওকে বস। আর হ্যাঁ শোনো, উল্লাসের বোনকে খুঁজে বের করে খতম করে দাও। কে তুই? পালিশালা জুতো সরাবলা বাবু, এখানে কি চাই? জুতো পালিশ করাবেন বাবু? একদম চেকাচেক জুতো পালিশ করে দিতে পারি। দেবো বাবু পালিশ করে? তোর সাহস কি করে হলো এখানে ঢুকার? পেটের জ্বালায় শ্বাস এমনি এমনি জোগায় বাবু। কাজ করতে চাস? হ্যাঁ, কাজ দিলে তো আপনার গোলাম হয়ে থাকবো বাবু। বস, এই সারা হারামির বাচ্চাকে সন্দেহ হচ্ছে। তুমি দেখছি সবাইকে ডিএসপি ভাবতে শুরু করেছো। হ্যাঁ শোন, রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষে পাত্র হাতে দিন কাটাচ্ছে, ওকে এখানে তুলে আনতে পারবে? খুব পারবো, কিন্তু মেয়েটার নাম কি বাবু? আখি। ওরে বাবা, ওর তো এস আছে, শালা আমার যদি হয়ে যায়। আরে না 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 না, ওটা সাজানো, ওর কিছুই হয়নি। ওই ডাক্তারি মেডিকেল সার্টিফিকেট বানিয়ে আমি ওকে রোগী সাজিয়েছি। সত্যি বলছেন বাবু? তবে তো নিশ্চয়ই পারবো ওকে ধরে আনতে, কিন্তু ওকে কি করবেন বাবু? খুন করবো। হুঁশিয়ার জানো, আখিকে খুন করার আগে তোদের আমি কুকুরের মতো গুলি করে মারবো। হাত তোল, তুল হাত বলছে। আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, তোদের মতো অত্যাচারী কালোবাজারিদের শত্রু। তোদের অত্যাচারের জবাব দিতে, সাধুর মুখোশ খুলে দিতে, রক্তের বন্যায় সাঁতার কাটতে আবার আসবে ধূমকেতু। সাবধান, খুব সাবধান। ধূমকেতু ডাকাত, ডাকাত ধূমকেতু। ওরে বাবা, তারা বক্কি দিয়ে চাবি হাতিয়ে বক্কি দিয়েছে। ডাকাত টাকা সোনা সব নিয়ে পালিয়েছে। কি হয়েছে, কি হয়েছে মেসো? হঠাৎ তুমি রেগে যাচ্ছ কেন? টাকাকে লাঠি বেটা করবো হারামজাদা। তুই দাদির জেঠা বাবাকে কেন নিয়ে এলি বল আমার কাছে? কি বলে? ডাকাত পোস্টে সালাতা সাধু ধূমকেতু। আহা, করো কি মেসো? মেশনা হারামজাদা, আমি তোর হেসো, তোর গলা কাটবো, তোর জিভ কাটবো, তোর হাত কাটবো। কি হয়েছে বলবে তো? হঠাৎ তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না। কি বলে? ওই সালা সাধু সালা আমাকে পথের ফকির করে দিয়েছে। কি কি হয়েছে বলবে তো? এই দেখ, কি বলে, মাথা কামিয়ে পা চিলে করে দিয়েছে। এ কি তুমি পাচ্চুলা করলে কে? ওই পাড়ার ছেলেরা। কেন মেসো? ওই সালা সাধুর কথা মতো ওই এড়ে গুরু পেঁচাও একটু কে পরীক্ষা করতে গেল।
তুমি তুমি কি বলো? এটা ধেনু কতটা খেয়েছো? কতটা কি রে বাবুচা? রোজ দু গেলাস খেয়েছি। ওই সাধুর মেয়ে ববিকে যে ইচ্ছাকে মেরেছি, উনি এসে গালে একটা আর করেছো কি মেশো? সাধু সামন্ত তোমার ববিকে? ওরে বাবা রে, আরে তোমার মুখটা ধরপড় করে কাঁপছে। ওই মেয়েটা আমার দিকে বারবার তাকাচ্ছিল। কি বলে ভাবলু বুঝি ওই সাধু বাবার দাবাইকে কাজ করেছে, কিন্তু বলে উল্টো। কি বলে ববি আমার গাড়ি চর মেরে বলে, বুড়ো ভাব টাকা গেল, চুল গেল, মাল গেল, সব গেল রে বাবুটা, সব গেল। কিন্তু মাথার চুল এই বুড়ো বয়সে বিয়ের আশা করা মাবুল। ওই পাড়ার ছেলেরা জাপটে ধরে আমাকে কি বলে, এই 5 কিলো করে এই দেখ এই কাগজের ঠোঙা পরিয়ে দিয়েছে, এই পাতা। যাই বলো মেশো, তোমার কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে। বলিনি রে শোনা, তোকে আজকে আমি দেখিয়ে দেবো, তোর ঘটকালি ছুটিয়ে দেবো। কি বলে অনেক টাকা ভর্তি দিয়েছ, কিন্তু একটিও বিয়ে দিতে পারলি না। দে তোমার টাকা ফেরত দে। ঠিক আছে ঠিক আছে, কাল তোমাকে এমন জায়গায় দিয়ে যাব। না বাপ থাক, তোকে আর নিয়ে যেতে হবে না। কি বলে তো কি বলে এই মাথা চুল গেল, আর তোর কথা শুনে দেখছি ওই ধূমকেতু ডাকাতের হাতে মাথাটাই না উড়ে যেত। এখন যথেষ্ট জ্ঞান হয়েছে। কি বলে এখন আমি বুঝতে পেরেছি। কি ভেবেছিলুম বইয়ের হাতে খাবো চিড়ে দই, আর বিধাতা দিল রে আমায় ধান শুদ্ধ কই, ধান শুদ্ধ কই। বুড়োকে ভারী জব্দ করেছে আমার গুরু। গোয়ালার কাছে এড়ে গরুর পেচ্ছাপ কিনে কিনে হরদম খেয়েছে। গুরুর দই খেয়ে বিয়ের নেশাটা ছিল জীবনের মতো চলে গেছে। চলে গেছে উল্লাস মন্ডল বোনের হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে। বিলাস মন্ডল সাধু সামন্ত রজরের ফাঁদে পা দিয়েছে, কিন্তু যেমন করে হোক আখিকে বাঁচাতে হবে। অনেক চেষ্টা করে আমি প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। পেল্লাদ ভাই, আরে সেবা বাবু, শুনলাম নাকি আখি বোনের কিছুই হয়নি। ওই শয়তান সাধু সামন্ত জাল মেডিকেল সার্টিফিকেট বের করে আখি বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি ঠিকই শুনেছ রহিম, আমরা খোঁজ পেলাম কোন অফ টপিক্যাল মেডিসিনের রক্তের রিলেটেড সম্পূর্ণ ভাওতা। আখি দেবীর মেডিকেল সার্টিফিকেট জাল। সাধু সামন্ত, শয়তান সাধু সামন্ত একটা মেয়ের জীবন মিথ্যে বদনাম দিয়ে শেষ করে দিলে না। তোমাকে আমরা ছেড়ে কথা বলবো না সাধু সামন্ত। বাকের বাড়ি মাথায় মেরে সাধু সামন্তের মাথার খবর বার করে দেবো। না, আপনি মিথ্যা বদনাম দিয়ে উল্লাস দাদা রাখিকে গ্রামে ছাড়া করেছে। সারা গায়ের জেলের আর মুমুজ অঞ্চল বাজারের অত্যাচার সইবে না। জেগেছে গ্রাম বাংলার ঘুমন্ত চেতনা, জেগেছে অবহেলিত নির্যাতিত মানুষের শিবশক্তির আরাধনা। বাবু আপনি আমি সব